চ্যাপ্টার ৩৮৬ আ নাইটমেয়ার সিলভার সিটি। ডেরিক বার্গ জানত না সে ঠিক কিভাবে নিজের বাড়িতে ফিরে এলো। ডেরিক বার্গের শুধু মনে ছিল সেই বর্ণনা করা অসম্ভব এক আতঙ্কের কথা। ডার্ক রিজেন্সের চরিত্র আর আচরণ আগের থেকে খুব একটা আলাদা মনে হচ্ছিল না, কিন্তু ডার্ক রিজেন্সের মধ্যে এমন একটা পরিবর্তন এসেছিল যা ডেরিক বার্গকে খুব অস্থির করে তুলেছিল। ডেরিক বার্গ খুব ভয় পাচ্ছিল যে সিলভার সিটি হয়তো সেই অশুভ ঈশ্বর ফলেন ক্রিয়েটরের শিকারে পরিণত হতে যাচ্ছে। ডেরিক বার্গ আতঙ্কিত ছিল যে সে নিজে দ্য সান হয়ে এই শহরের ২০০০ বছরের অভিশাপ কাটানোর আগেই হয়তো সিলভার সিটি ধ্বংস হয়ে যাবে। ডেরিক বার্গ স্বপ্ন দেখত এই শহরের বাসিন্দাদের মনে আশা জাগানোর আর তাদের সূর্যের আলো উপহার দেয়ার। ঠিক সেই মুহূর্তে ডেরিক বার্গ নিজের ওপর খুব রেগে গেল, কারণ ডেরিক বার্গ যথেষ্ট শক্তিশালী ছিল না। সে এখনও মাত্র সিকোয়েন্স ৮ স্তরে আটকে আছে। না, আমি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ডেরিক বার্গ হঠাৎ করে উঠে দাঁড়াল। ডেরিক বার্গ ঠিক করল সে এখনই সেই উঁচু চূড়ার দিকে ছুটে যাবে এবং সেখানে থাকা ৬ সদস্যের কাউন্সিলের অন্য এল্ডারদের আর চিফ কলিন ইলিয়াটকে তার দেখা সব কথা খুলে বলবে। অবশ্য ডেরিক বার্গ জানত যে এই ধরনের অস্বাভাবিক আচরণ খুব একটা সন্দেহজনক কিছু নয়। প্রতিবার যখন তারা অন্ধকারের গভীরে অভিযানে যেত তখন দলের সদস্যদের মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করত। এই মানসিক চাপ কয়েক ১০ দিন এমনকি ১ মাসের বেশি সময় ধরেও থাকতে পারত। তাছাড়া জনমানবহীন নির্জন প্রান্তর আর অন্তহীন যাত্রার ক্লান্তি যে কাউকেই চরম বিষণ্ণতার দিকে ঠেলে দিতে পারে। এর সাথে যোগ হতো নিরাপত্তার কড়াকড়ি। অভিযানে থাকা দলের সদস্যদের কোনো ধরনের শারীরিক চাহিদা মেটানোর অনুমতি থাকত না। এই সব কিছুর প্রভাবে অভিযান থেকে ফেরার পর সবাই কেমন যেন বদলে যেত। যদি অভিযানে দলের অর্ধেক সদস্য মারা যেত বা আহত হতো, তবে কারো ব্যক্তিত্বে বিশাল পরিবর্তন আসাটা মোটেও অস্বাভাবিক ছিল না। এই ধরনের মানুষদের সামলানোর একটাই উপায় ছিল সাধারণ কোয়ারেন্টাইন আর চিকিৎসা। সিলভার সিটির কাছে ড্র্যাগন পাথওয়ের প্রথম ৩টি সিকোয়েন্সের ক্ষমতা ছিল, তাই সেখানে সাইকি অ্যানালিস্টদের কোনো অভাব ছিল না। ডেরিক বার্গ দরজার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে নিজের গতি কমিয়ে দিল। ডেরিক বার্গ বুঝতে পারল যে ৬ সদস্যের কাউন্সিলের কাছে রিপোর্ট করার এই পদ্ধতি খুব একটা কাজে নাও আসতে পারে। এটা উল্টো সবার মনে সন্দেহ জাগাতে পারে। এমনকি শেফার্ড এল্ডার লোভিয়ার নজরে পড়ার ভয়ও ছিল। ১০ সেকেন্ডের বেশি সময় ধরে ডেরিক বার্গ ঘরের ভেতরে অস্থিরভাবে পায়চারি করল। তারপর ডেরিক বার্গ দাঁতে দাঁত চেপে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এল। ডেরিক বার্গের মনে হল যে তাকে অবশ্যই কাউন্সিলের এল্ডারদের সতর্ক করতে হবে, এমনকি যদি এতে তার নিজের বিশাল ঝুঁকি থাকে তবুও। সিলভার সিটির অধিকাংশ বাসিন্দার মতো ডেরিক বার্গের রক্তেও এই বিশ্বাস মিশেছিল যে শহরের অস্তিত্ব রক্ষা আর সভ্যতার ধারাবাহিকতা টিকিয়ে রাখতে নিজের জীবন উৎসর্গ করাটা গৌরবের। এই ধরনের কঠিন পরিবেশে স্বার্থপর মানুষরা বেশিদিন বাঁচতে পারত না, সেটা শহরের ভেতরে হোক আর বাইরেই হোক। অবশ্য ডেরিক বার্গ পুরোপুরি বেপরোয়া ছিল না। ট্যারো ক্লাবের সদস্যদের কাছে, বিশেষ করে মিস্টার দ্য হ্যাংডম্যানের কাছ থেকে সে শিখেছিল যে অনেক সময় ধৈর্য ধরতে হয়। সিলভার সিটিকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য নিজেকে বাঁচিয়ে রাখা আর অপ্রয়োজনীয় আত্মত্যাগ এড়িয়ে চলা খুব জরুরি। আমি শুধু আমার দেখা অস্বাভাবিক বিষয়গুলো নিয়ে কথা বলবো, এতে আশা করি কোনো বিপদ হবে না। ডেরিক বার্গ মনে মনে নিজেকে সান্ত্বনা দিল আর আরও জোরে দৌড়াতে শুরু করল। অবশেষে ডেরিক বার্গ সেই বিশাল চূড়াটা দেখতে পেল যা সিলভার সিটির সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। ডেরিক বার্গ সেখানে পাহারায় থাকা একজন বিয়ন্ডারকে খুঁজে পেল আর চিফের সাথে দেখা করার অনুমতি চাইল। ডেরিক বার্গকে অবাক করে দিয়ে সেই বিয়ন্ডার তাকে সাধারণ প্রশ্নগুলো করল না। খবরটা ভেতরে পৌঁছে দেওয়ার পর বিয়ন্ডার লোকটা ডেরিক বার্গকে সিঁড়ি দিয়ে চিফের ঘরের দিকে নিয়ে গেল। খুবই অদ্ভুত, আগের বারের থেকে এটা আলাদা। ডেরিক বার্গ লক্ষ্য করল এই ছোটখাটো পরিবর্তনগুলো তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছে। ঘরের ভেতর ঢুকে ডেরিক বার্গ দেখল চিফ কলিন ইলিয়াট দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। এই লম্বা এল্ডার লোকটার চোখ দুটো ছিল গাঢ় নীল আর মাথায় ছিল এলোমেলো সাদা চুল। কলিন ইলিয়াট দেয়ালের দিকে মুখ করেছিলেন যেখানে দুটো তলোয়ার ঝুলছিল। কলিন ইলিয়াট তার সাধারণ ফ্ল্যাক্স রঙের শার্ট আর বাদামি কোট পরেছিলেন। কলিন ইলিয়াটকে দেখে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে তিনি একজন দক্ষ শিকারী যিনি অসংখ্য শয়তান আর দানবকে মেরে ফেলেছেন। ডেরিক বার্গ, এমন কি ব্যাপার হলো যার জন্য তুমি সরাসরি আমার সাথে দেখা করতে চাইলে? কলিন ইলিয়াট গভীর গলায় প্রশ্ন করলেন। ইয়োর এক্সেলেন্সি, ডেরিক বার্গ স্যালুট দিল। আমি আজ ট্রেনিং গ্রাউন্ডে সেই দলটার সাথে দেখা করেছি যারা মন্দিরে অভিযানে গিয়েছিল। আমি লক্ষ্য করেছি যে ডার্ক রিজেন্সের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। ডার্ক রিজেন্স এখন আর আগের মতো হাসি খুশি নেই, আর ডার্ক রিজেন্সের হাসিটা ছিল ঠিক একজন অপরিচিত মানুষের মতো ভদ্র। এছাড়া এল্ডার লোভিয়াও এখন আর আগের মতো ঘন ঘন কথা বলার ধরন বদলাচ্ছেন না। কলিন ইলিয়াট খুব গভীরভাবে ডেরিক বার্গের দিকে তাকালেন আর নিচু গলায় জিজ্ঞেস করলেন, শুধু এই দুটো জিনিস? হ্যাঁ হ্যাঁ, ডেরিক বার্গ মাথা নিচু করে বলল, আমার মনে হয় এর মধ্যে অস্বাভাবিক কিছু থাকতে পারে। কলিন ইলিয়াট হাত নেড়ে বললেন, আমি বুঝতে পেরেছি।
আমি আফলরকে বলবো তদন্ত করতে। তুমি এখন ফিরে যেতে পারো। ভবিষ্যতে এই ধরনের কোনো খবর থাকলে সরাসরি চূড়ার রক্ষীকে বললেই হবে। আফলার ছিলেন সিলভার সিটির সবচেয়ে অভিজ্ঞ সাইকি অ্যানালিস্ট, যিনি সিকোয়েন্স 6-এর খুব কাছাকাছি ছিলেন। দুর্ভাগ্যবশত সিকোয়েন্স 7-এর পরের কোনো পোষণ ফর্মুলা তাদের কাছে ছিল না। এই ধরনের উত্তর পেয়ে ডেরিক বার্গ মন খারাপ করে সেখান থেকে চলে গেল। ডেরিক বার্গ যখন দরজার আড়ালে অদৃশ্য হয়ে গেল, কলিন ইলিয়াড একটা দীর্ঘশ্বাস ফেললেন। কলিন ইলিয়াডের চোখে একটা হতাশার ছাপ ফুটে উঠল। উইল অসেপ্টিনের অবস্থা নিয়ে ডাক্তার অ্যারন সেরেসের সাথে কিছুক্ষণ কথা বলার পর শার্লক মরিয়ার্টি সেখান থেকে চলে এল। শার্লক মরিয়ার্টি একটা ঘোড়ার গাড়ি থেকে নেমে স্টিম মেট্রোতে চড়ল। 3টা স্টপেজ পার হওয়ার পর শার্লক মরিয়ার্টি মিন্স্ক স্ট্রিটের কাছাকাছি পৌঁছাল এবং সেখান থেকে একটা পাবলিক ঘোড়ার গাড়িতে করে নিজের বাসায় ফিরল। যেহেতু তখনও অনেক সময় বাকি ছিল, শার্লক মরিয়ার্টি ডিভিনেশন বা জাদুকরি গণনা করে নিশ্চিত হল যে আগের ভাড়াটিয়া কোনো মিথ্যা বলছে না। তারপর শার্লক মরিয়ার্টি খুব মন দিয়ে বুক অফ সিক্রেটস পড়তে শুরু করল। এই রহস্যময় বইটা পাওয়ার পর থেকে ধূসর কুয়াশার উপরের সেই অদ্ভুত জায়গাটাকে শার্লক মরিয়ার্টি আরও নিখুঁতভাবে ব্যবহার করতে শিখছিল। শার্লক মরিয়ার্টি এখন অনেক চমৎকার কৌশল আয়ত্ত করে ফেলেছিল। এখন যা আমাকে আটকে রেখেছে তা হল আমার নিজের সিকোয়েন্স, নিজের শক্তি আর আধ্যাত্মিকতা। গভীর রাতে শার্লক মরিয়ার্টি বুক অফ সিক্রেটস লুকিয়ে রাখল। শার্লক মরিয়ার্টি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। সে রাতে শার্লক মরিয়ার্টি খুব ভালো ঘুমাল। ভোরবেলা চার্চের ঘণ্টার শব্দ শার্লক মরিয়ার্টিকে জাগাতে পারল না। সে শুধু এক পাশ থেকে অন্য পাশে পাশ ফিরল। শীতকাল হচ্ছে বিছানায় শুয়ে থাকার সবচেয়ে ভালো সময়। শার্লক মরিয়ার্টি বিড়বিড় করে উঠল এবং শেষ পর্যন্ত ঘুম থেকে উঠল। হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পায়ার হিসেবে নিজেকে একটা পুরস্কার দিতে চাইল শার্লক মরিয়ার্টি। সে সকালের নাস্তায় চিনি দিয়ে সিদ্ধ করা ডিম আর স্ট্রবেরি জ্যাম খেল, যা শার্লক মরিয়ার্টি বিশেষভাবে সাদা পাউরুটির সাথে খাওয়ার জন্য কিনেছিল। ঠিক যখন শার্লক মরিয়ার্টি নাস্তাটা উপভোগ করছিল, হঠাৎ করেই দরজার বেল বেজে উঠল। আমি কি মাইককে নাস্তার পর আসতে বলিনি? শার্লক মরিয়ার্টি মিষ্টি স্যুপের এক চুমুক দিয়ে ন্যাপকিন দিয়ে মুখ মুছল। রিপোর্টার মাইক জোসেফের সাথে শার্লক মরিয়ার্টির কথা ছিল যে মাইক জোসেফ নাস্তার আধ ঘণ্টা পর আসবে। তারপর তারা ইস্ট বড় থেকে উদ্ধার করা মেয়েগুলোর ইন্টারভিউ নিতে যাবে। যদি মাইক জোসেফ আধ ঘণ্টার মধ্যে না আসত, তবে তার মানে হতো যে কাজটা একদিনের জন্য পিছিয়ে গেছে। শার্লক মরিয়ার্টি দরজার দিকে হেঁটে গেল, কিন্তু হাত বাড়ানোর আগেই দরজার ওপাশে থাকা মানুষটার ছবি শার্লক মরিয়ার্টির মনে ভেসে উঠল। সে রিপোর্টার মাইক জোসেফ ছিল না, বরং ছিল ডাক্তার অ্যারন সেরেস। সুপ্রভাত অ্যারন, কাল রাতে কি দেরি করে ঘুমিয়েছিলে? শার্লক মরিয়ার্টি দেখল অ্যারন সেরেসের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। শার্লক মরিয়ার্টি গোপনে নিজের স্পিরিট ভিশন চালু করে অ্যারন সেরেসকে একটু ভালো করে দেখল। অ্যারন সেরেস নিজের হ্যাট আর লাঠিটা রাখল এবং কোট খুলতে যাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরের ঠান্ডা বাতাস অ্যারন সেরেসকে থামিয়ে দিল। শার্লক মরিয়ার্টি একটু শুকনো হাসি হেসে বলল, তুমি তো জানোই যে আমি আজ বাইরে যাব। মাইক হয়তো আমাকে খুঁজতে আসতে পারে, তাই আমি ফায়ারপ্লেসটা জ্বালাইনি। অ্যারন সেরেস মাথা নাড়ল, কিন্তু আর কিছু বলল না। অ্যারন সেরেস শার্লক মরিয়ার্টির সাথে বসার ঘরে গেল আর একটা আসন খুঁজে নিয়ে বসল। শার্লক, কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আমি সেই বাচ্চাটাকে স্বপ্নে দেখেছি, উইল অসেপ্টিনকে। দুঃস্বপ্ন? এটা তো আমার চেনা জগৎ। আমি স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। শার্লক মরিয়ার্টি সামনের দিকে ঝুঁকে বসল। শার্লক মরিয়ার্টি হাত জোড় করে জিজ্ঞেস করল, কেমন দুঃস্বপ্ন? অ্যারন সেরেস মনে করার চেষ্টা করে বলল, স্বপ্নের কিছু অংশ বা ঘটনা আমি ঠিক মনে করতে পারছি না। আমার যা সবচেয়ে বেশি মনে পড়ছে তা হল একটা লম্বা কুচকুচে কালো রঙের চূড়া বা স্পায়ার, যার গায়ে একটা বিশাল রূপালী সাপ পেঁচিয়ে আছে। সাপটা খুব ধীরে ধীরে নড়াচড়া করছিল আর তার ঠান্ডা নির্দয় লাল চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমি জানি না কেন, কিন্তু আমি সেই চূড়াটার ভেতরে ঢুকে গেলাম। আমি কখনো সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, কখনো নিচে নামছিলাম, একের পর এক দেয়াল আর বন্ধ দরজা পেরিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমি সেই বাচ্চাটাকে খুঁজে পেলাম, যার নাম উইল অসেপ্টিন। সে একটা অন্ধকার কোণে বসেছিল। উইল অসেপ্টিন এক পায়ে লাফিয়ে কয়েক পা এগোল আর দেয়ালের সাথে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। উইল অসেপ্টিনের চারপাশে অসংখ্য ট্যারো কার্ড ছড়ানো ছিটানো ছিল। উইল অসেপ্টিন যখন আমাকে দেখল, সে একই সাথে ভয় পেল আবার খুশিও হল। উইল অসেপ্টিন চিৎকার করে ডাকল, ডাক্তার অ্যারন, ঘুম ভেঙে যাওয়ার আগে পুরো স্বপ্নটা মোটামুটি এমনই ছিল। শার্লক মরিয়ার্টি খুব মন দিয়ে কথাগুলো শুনল এবং কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করল, উইল অসেপ্টিন কি আর কিছু বলেছিল? অ্যারন সেরেস ভ্রু কুঁচকে ভাবল এবং হঠাৎ করেই বলে উঠল, হ্যাঁ, উইল অসেপ্টিন বলেছিল ডাক্তার অ্যারন একটা সাপ আমাকে খেয়ে ফেলতে চায়। তার ঠিক পরেই সিলিং থেকে একটা বিশাল রূপালী সাপ নিচে ঝুলে পড়ল আর তার মাথাটা ছিল ঠিক আমার দিকে ফিরানো। সাপটার মুখটা ছিল বিশাল বড়, কিন্তু সাপটার কোনো দাঁত ছিল না, কোনো জিহ্বা ছিল না,
আর মুখটা ছিল একদম টকটকে লাল রঙের। বিশাল রূপালী সাপ, একটা কুচকুচে কালো চূড়া উইল অসেপ্টিন। অনেকগুলো সুরক্ষা কবচের আড়ালে লুকিয়ে আছে। শার্লক মরিয়ার্টি ডাক্তার অ্যারন স্যারেসকে খুব মেপে মেপে কথাগুলো বলল। এটা খুব বেশি অদ্ভুত কোনো স্বপ্ন নয়। হয়তো উইল অসেপ্টিনের সাথে কথা বলার সময় তোমার অবচেতন মন বুঝতে পেরেছিল যে উইল অসেপ্টিন কোনো বিপদে আছে। উইল অসেপ্টিন হয়তো কোনো কিছু থেকে ভয় পাচ্ছিল বা হুমকির মুখে ছিল। সেই কারণেই তুমি এমন স্বপ্ন দেখেছ, একটা বাচ্চা একটা উঁচু চূড়ার গভীরে লুকিয়ে আছে, যার সামনে অসংখ্য দেয়াল আর দরজা, আর চূড়ার ওপর বিশাল রূপালী সাপ পেঁচিয়ে আছে। হ্যাঁ, একজন ডিটেকটিভ হিসেবে আমরা মনস্তত্ত্ব নিয়ে একটু আধটু পড়াশোনা করি। এসব কথা তো খবরের কাগজেও প্রায় লেখা থাকে। আমার যা বুঝতে সমস্যা হচ্ছে তা হল, কেন তুমি এই স্বপ্নটা আজই দেখলে? শার্লক মরিয়ার্টি তার ব্যাখ্যায় কোনো মিথ্যা কথা বলেনি, কিন্তু শার্লক মরিয়ার্টি এর পেছনের আসল কারণগুলো প্রকাশ করল না। অ্যারন স্যারেস মুখ খুলে বলল, আমি আসলে একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, তাই একটা কথা বলতে ভুলে গেছি। কথা বলতে বলতে অ্যারন স্যারেস নিজের চামড়ার মানিব্যাগটা বের করল এবং সেখান থেকে একটা সুন্দর করে ভাঁজ করা কাগজের বক বের করল। উইল অসেপ্টিন আর তার পরিবার বাসা বদলে চলে গেছে জানার পর আমার মনে পড়ল যে হাসপাতাল থেকে যাওয়ার আগে উইল অসেপ্টিন আমাকে এটা দিয়েছিল। উইল অসেপ্টিন বলেছিল, ডাক্তার, এটা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। আমি তখন এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি আর অফিসের ড্রয়ারে ফেলে রেখেছিলাম। কাল রাতে তোমার সাথে দেখা করার পর আমি সেটা ড্রয়ার থেকে বের করে আমার মানিব্যাগে রেখেছি। আর তার ঠিক পরেই সেই রাতেই আমি এই দুঃস্বপ্নটা দেখলাম। শার্লক মরিয়ার্টি সেই কাগজের বকটার দিকে তাকালো আর মাথা নেড়ে বলল, ডাক্তার অ্যারেন, মনে হচ্ছে উইল অসেপ্টিন ইচ্ছে করে তোমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসেনি। উইল অসেপ্টিন পরে সেটা পুষিয়ে দিয়েছে। সম্রাট রোসেল গুস্তাভ এই কাগজের বক তৈরি করার নিয়ম আবিষ্কার করেছিলেন যাতে মানুষের ভালো চাওয়া যায়। তাছাড়া উইল অসেপ্টিন নিজেই বলেছে যে এটা সৌভাগ্য বয়ে আনবে। অ্যারন স্যারেস অবচেতনভাবে জিজ্ঞেস করল, কাগজ ভাঁজ করে জিনিস তৈরি করা কি সম্রাট রোসেল আবিষ্কার করেছিলেন? আমি ঠিক জানি না সে কিনা, তবে আমার মনে হয় সেই হতে পারে। শার্লক মরিয়ার্টি হাসল, সম্ভবত।